স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নানা চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, জ্বালানি সংকটে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, নিত্যপণ্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ, আবার বাঁধ ভাঙা সহ নানা কারণে প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতায় উদ্বিগ্ন হাওরের কৃষকরাও। এই ধরনের নানা চ্যালেঞ্জের মধ্যেই আমরা যদি আর্থিক ব্যবস্থাপনার দিকে তাকাই সরকারের, সেখানেও আমরা দেখছি যে রাজস্ব আদায়ে একটা বড় ধরনের ঘাটতি চলতি অর্থ বছরে। এর মধ্যেই আগামী অর্থ বছরের বাজেট আসছে, নতুন সরকারকে সেখানে মেলাতে হবে আয় ব্যয়ের পরিকল্পনা। তো এই ধরনের সব চ্যালেঞ্জগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। এজন্য আমাদের সাথে আছেন আজ একজন অর্থনীতিবিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর মহাপরিচালক AK এনামুল হক। স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম, একদম ক্ষুদ্র জায়গা থেকেই শুরু করি। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে অনেক দিন ধরেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নাভিশ্বাস, একটু এদিক ওদিক হলেই, একটু বৃষ্টি হলেই সবজির দাম দ্বিগুণ হয়ে যায় বাজারে। এর মধ্যে আবার আমরা হাওরের ফসল এবার দেখলাম যে ডুবে গেছে, ক্ষতির আশঙ্কায় কৃষক। তো সার্বিকভাবে আসলে দ্রব্যমূল্য পরিস্থিতি এবং সাধারণ মানুষের উপরে এটার ইম্প্যাক্ট কি দেখছেন আসলে? অনেক দিন ধরেই তো মানুষ এক ধরনের দিশেহারা পরিস্থিতির মধ্যে আছে। হ্যাঁ, প্রথমত যদি চিন্তা করি যে এই সরকার আসার কতদিন হলো, 60 দিন পার হলো, 62 দিন পার হলো, এই সময়ের মধ্যে নতুন কিছু না হলেও বন্যাটা আসলো। আর আমাদের ইকোনমি গত এক বছর যাবৎ অনেকটা তার গ্রোথ রেট নেমে গেছিল 3.5, এখন বলছি আমরা 4-এর আশেপাশে হবে, একটু নিচে থাকবে। এরকম একটা ইকোনমিক গ্রোথে আমার ট্যাক্স কালেকশন যে কমে যাবে এটা স্বাভাবিক। মানে ইকোনমিক গ্রোথ যদি না বাড়ে তাহলে এই পরিমাণ ট্যাক্স কালেক্ট করা সম্ভব না। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বাজেট ঘাটতি যেটা বলি বা গভর্নমেন্টের বরোয়িং যেটা বলি, এটা খুবই স্বাভাবিক। 3.5 অথবা 3.9 আমরা যেটাই বলি, এরকম গ্রোথ রেটে এটা আদায় করা খুব ডিফিকাল্ট। দ্বিতীয় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকে থেকে না, অনেক দিন যাবত। এবং দ্রব্যমূল্যের যদি প্যাটার্নটা আমরা দেখি তাহলে দেখব যে এটা জুলাই মাসে সর্বোচ্চ হয়, জুলাই অগাস্টে, তারপরে আস্তে আস্তে নভেম্বর থেকে নামতে শুরু করে। বর্ষার সময় বাংলাদেশের 70% কি বলা যাবে এগ্রিকালচার ল্যান্ড পানির নিচে। তার মানে আমার অনেক ফসল পানির নিচে যখন থাকে, আমার শাকসবজি থেকে শুরু করে সব কিছুরই কিন্তু সাপ্লাই ঘাটতি হয়। তারপরে আছে যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেমের এক ধরনের বিড়ম্বনা। এই সব মিলিয়ে জুলাই অগাস্ট যদি আমরা খেয়াল করি, মে জুন জুলাই অগাস্টে সারা বাংলাদেশের ইতিহাসে দেখা যাবে সবসময় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। নামার কথা ছিল জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের সবচেয়ে ভালো অবস্থান। তো সেই হিসাবে এখন যেটা দেখছেন সেটা ঊর্ধ্বগতির দিকেই আছে। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আমরা যেটি দেখছি যে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তো এই অজুহাতে এরই মধ্যে বাজারে অনেক পণ্যের দাম কিছুটা বাড়তি। মানে এই ইম্প্যাক্টগুলো সাধারণ মানুষের জীবনে কেমন দেখছেন আসলে? ইম্প্যাক্ট তো যেটা হবে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিশেষ করে দরিদ্র এবং গরিব, মানে মার্জিনাল পাস পপুলেশন, তাদের জন্য ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হবে। সো আমার প্রথম দিকে আমার ধারণা হচ্ছে যে সরকারকে প্রস্তুতি নিতে হবে। কারণ প্রাইস যেটা আমি বলছিলাম যে প্রাইসটা কিন্তু আগামীতে আরও বাড়বে। বাড়বে এই কারণে বললাম, সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা এগুলো যখন ইম্পোর্ট করব, এটা আসবে, তার সাথে আসবে সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট কস্ট যখন বেড়ে যাবে তখন ডলারের প্রাইসে পরিবর্তন আসবে। তাহলে সব মিলিয়ে আমি মনে করি যে ইকোনমিকে এখন প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা ইম্পর্ট্যান্ট, বোঝা যে কিছু জিনিসের দাম বাড়বে এবং সেটার প্রস্তুতি রাখা। সরকারের কাজ হবে এই সময়টাকে সাবধানে দেশটাকে পরিচালনা করা। হাওর অঞ্চলে আমরা দেখছি যে অনেক বাঁধ ভেঙে যাচ্ছে, ফসল তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা এক ধরনের জলাবদ্ধতার মধ্যে আছে। প্রায় দেখি এই ঘটনাগুলো ঘটছে। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এখানে কি পরিকল্পনার ঘাটতি আছে আমাদের, নাকি সঠিকভাবে আমরা যে প্রকল্পগুলো নেই সেগুলো বাস্তবায়ন করি না, নাকি একটু দূরদর্শী হয়ে আগে থেকে মানে প্রিভেন্টিভ কোনো মেজার আসলে এখানে নেওয়া যায় কিনা? এইটা একটা প্রশ্ন যেটা আমাদের একটু স্পষ্ট বোঝা উচিত। এর হচ্ছে এই কারণে যে হাওরে যে বাঁধগুলো আছে এগুলো কিন্তু
সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে মে মাসের পরে এগুলো ডুবে যাবে। মে মাসের 1 সপ্তাহ পরে এগুলো ডুবে যাবে। এই কারণে যে আমাদের যদি হাওরে পানি জমা না হয় তাহলে সারা বাংলাদেশে ভাটি অঞ্চলে যে আমাদের এগ্রিকালচার ফসল সব ডুবে যাবে। হাওরটা হচ্ছে ন্যাচারাল স্টোরেজ। সুতরাং আমরা হাওরকে যদি আমি বলি হাওরে পানি ঢুকতে দেব না, এরকম বাঁধ কোনো সময় তৈরি করা যাবে না। যদি তৈরি করি তাহলে বাকি ডিস্ট্রিক্টগুলো সব ফসল নষ্ট হবে, কারণ বড় ফসলের কাটা শুরু হয় মে মাসের প্রথম সপ্তাহ থেকে শেষের দিকে। সো হাওর অঞ্চলে যেটা সরকার করেছে সেটা হচ্ছে হাওর অঞ্চলে তারা বলে যে তুমি শর্ট ডিউরেশন ক্রপ লাগাও, যেটা আমরা এপ্রিলের শেষ মাসে উঠায় ফেলতে পারি। অধিকাংশ ক্ষেত্রে কৃষকরা এটাতে রাজি হয় না, কারণ তাদের ফসলের উৎপাদন কমে যায় যদি আমি শর্ট ডিউরেশনে যাই। সুতরাং তারা একটা রিস্ক নেয়। বাঁধগুলোকে যেটা বলি সেটা হলে সাবমার্জিবল বাঁধ। সাবমার্জিবল বাঁধ মানে হচ্ছে যে পানি ফার্স্ট উইক অফ মে পরে এগুলো ডুবে যাবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। কাজে ওদেরকে ভাঙা যদি বলি এটা ভুল হবে। এটা আসলে হচ্ছে এগুলো এভাবেই ডিজাইন করা যেগুলো ডুবে যাবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবারের যে পানিটা আসছে এটা আগে চলে আসছে। যে পরিমাণ বৃষ্টি, যেটাকে ক্লাউড বার্স্ট বললো, যে পরিমাণ বৃষ্টি হয়েছে উজানে বলতে মেঘালয় পর্যন্ত, তাতে পানিটা যখন আসছে তখনই সবার ধারণা হয়ে গেছে যে ডুবে যাবে। তো এখান থেকে উদ্ধার, এটা অ্যাক্সিডেন্ট, এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না। প্রতি বছর একই সাথে চারিদিক থেকে একসাথে বৃষ্টি এরকম হয় না। এবারে একদিনে যে বৃষ্টি হয়েছে সেটা প্রায় 3 সপ্তাহের বৃষ্টির সমান। ফলে এটা একটা দুর্যোগ। তো এই দুর্যোগের জন্য যেটা উচিত সেটা হচ্ছে হাওর অঞ্চলে মানুষের জন্য ব্যবস্থা নেওয়া। আর যেটা হচ্ছে যে ফুড সাপ্লাই কমে যাবে, তার মানে চালের আমদানি করে আমাদের ব্যবস্থা রাখতে হবে। এখানকার যে ফসলটা নষ্ট হলো এটা আমাদের আমদানি নির্ভর করে, কুইকলি আমদানি করে আমাদের স্টক রেডি রাখতে হবে। মাথায় রাখতে হবে স্টক রেডি হলে তো সারা বাংলাদেশেও হয়তো দামটা একরকম স্টেবল হবে, কিন্তু হাওর অঞ্চলের লোকজনের একটা ফসলই মারা গেল। অতএব তাদের জন্য আসলে বিশেষ ব্যবস্থা রাখতে হবে। এই আমাদের বাজার ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত, বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে আসলে সরকারের করণীয় কোনো কিছু আছে কিনা এখানে? অনেকগুলো। একটা হচ্ছে বাজার পর্যালোচনাগুলো মনিটরিংটা রেডি রাখা। এর অর্থ এই না যে বিজনেসম্যানকে হ্যারাস করা, বাট মাথায় রাখা এটা যেন ঠিক থাকে। দ্বিতীয় জিনিসটা আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের মজুতদারি আইনটাকে একটু দেখা উচিত। আমাদের মজুতদারি আইন বলছে যে আমি যদি ধান কিনি তাহলে 30 দিনের বেশি যদি আমি আমার গোদামে রাখি তাহলে এটা অন্যায় হবে। কিন্তু আমার ধানের ফসল যদি চিন্তা করি 6 মাসের আগে আরেকটা ফসল আসবে না। সুতরাং এখন যে আইনে হচ্ছে এটা ধান বলেন, ভোজ্য তেল বলেন, প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে আমি আমদানি করে আমার স্টোরে রাখতেছি 1 মাস, তারপরে এটা আপনার স্টোরে বিক্রি করছি, আপনার স্টোর থেকে এটা আমার কাছে আবার বিক্রি হচ্ছে। এই যে কেনা বেচা হচ্ছে 3-4 বার, এটার দরকার ছিল না। আমাদের মজুতদারি আইনটা রিভাইজ করা উচিত, যাতে করে একজন কতদিন পর্যন্ত রাখতে পারবে তার একটা হিসাব থাকে। না হলে তারা যেটা হয়, তারা ম্যাজিস্ট্রেট দ্বারা হ্যারাস্ট হয়, পুলিশ দ্বারা হ্যারাস্ট হয়, এবং তখন কি করে তারা এই মজুতটা বদলায়। আইনে এটাও বলা আছে যে আমার কাছে যদি ধান থাকে, আপনি যদি এটা কেনেন আর আপনার ধানটা আমি কিনি, বলছে যে না এভাবে হবে না, ধানটা এখান থেকে আপনার স্টোরেজে নিতে হবে। তাহলে খরচ বাড়াইলাম, খরচ বাড়ানো মানে হচ্ছে দামও বাড়বে। সুতরাং আমাদের কিছু কিছু আইন একটু পর্যালোচনা করা উচিত। এটা হচ্ছে একটা দিক, কারণ শুধুমাত্র বিজনেসম্যানদেরকে বললে হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকারের স্টক লাগবে এবং টিসিবিকে শক্তিশালী করতে হবে। কীরকম প্রোডাক্ট? যেমন আমাদের সুগার, যেমন আমাদের ভোজ্য তেল, যেমন আমাদের গম, এরকম কিছু কিছু জায়গায় গভর্নমেন্টের স্টোরেজ রাখতে হবে, টিসিবিকে শক্তিশালী করতে হবে যাতে করে সে আমদানিটা করতে পারে। আর থার্ড হচ্ছে যে জিনিসপত্রের দাম যখন বাড়বে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে, আমি যেন ওএমএসটা মেনটেন করি। ওএমএস মেনটেন করা মানে হচ্ছে যেখানে গরিব লোক যেন খাবারটা পায়। স্যার, অনেক দিন ধরেই তো মূল্যস্ফীতি অনেক উচ্চ পর্যায়ে আছে। তো মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে নতুন রাজনৈতিক সরকার তাদের আর্থিক পলিসিগুলো নিচ্ছেন, মানে সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা সরকারের প্রতি? মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের যেটা মূলত খাদ্য মূল্যস্ফীতির মূল চিন্তার বিষয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অতটা চিন্তার বিষয় না। আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট থেকে যেটা আসে। এক্সচেঞ্জ রেট বলতে আমি যখন ডলার প্রাইসে চেঞ্জ হবে, তবে সেখানে একটা ভালো দিক আমার মতে আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে ডলারের ডিমান্ড কমে যাচ্ছে, পৃথিবীতে ডিডলারাইজেশন একটা প্রসেস চলছে।
ফলে ডলারের যে পরিমাণ ডিভ্যালুয়েশন হওয়ার কথা ততটা হবে না, এটাই আমাদেরকে রক্ষা করবে। যার জন্য যদি খেয়াল করি আমরা যে পরিমাণ এফেক্টেড হওয়ার কথা ছিল ডলারের রেটে, ততটা হয় নাই। একটা কারণ হচ্ছে আমাদের কিছু স্টেপ ছিল বাংলাদেশ ব্যাংকের, আর দ্বিতীয় কারণ হচ্ছে ডলারের ডিমান্ডই পৃথিবীতে কমে গেছে। মধ্যপ্রাচ্যের অনেকেই বলছে এখন যে আমি শুধু ডলার দিয়ে কেন বিক্রি করবো তেল, একসময় ডলার ছাড়া তারা বিক্রি করতো না, এখন বলছে আমি আরও 10টা কারেন্সিতে করব। তার মানে আমি ডলারের স্টকটা রাখার সুযোগ নেই বা ইচ্ছা হবে না। এই কারণে আমরা একটু অ্যাডভান্টেজেস পজিশনে আছি। কিন্তু যুদ্ধটা যেটা করেছে অলরেডি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে জ্বালানির সাথে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সারের দাম বাড়া মানে হচ্ছে কৃষি পণ্যের দাম বাড়বে। সেজন্য অনেকেই আশঙ্কা করছে যে এর ফলে পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। যে দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব না, দুর্ভিক্ষ মানে হচ্ছে বাজারে খাদ্য আছে কিন্তু সবাই পাচ্ছে না। কারা পাবে না? গরিবরা পাবে না। তাদের জন্য ব্যবস্থা যেন ঠিক থাকে। জি, আমরা আবার আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। স্টার মানি দেখছেন আপনারা, ফিরছি আলোচনায়। তো আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন। তো আমরা তো দেখছি যে বেশ কয়েক বছর ধরে একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দ্রব্যমূল্য পরিস্থিতিও বেশ চড়া, খাদ্য মূল্যস্ফীতি বাড়তি, বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে। মানে এই জিনিসগুলো আসলে দারিদ্র বাড়িয়ে দেওয়ার কোনো আশঙ্কা তৈরি হয় কিনা? অবশ্যই, মানুষ যখন কাজ পায় না তখন অবশ্যই খাদ্যের অভাব হয়, সেখান থেকে দারিদ্র্য বাড়ে। এবং যে কোনো প্রেডিকশন এখন বলছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে পৃথিবীতে যে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে তাতে দারিদ্র্যের হার সারা পৃথিবীতে বাড়বে। সুতরাং দেশগুলো যেন ক্লিয়ার থাকে, সেই জন্য আমার ধারণা গত কয়েকদিনের মধ্যে যে প্রেডিকশনটা আসছে পৃথিবীব্যাপী, সেটা হচ্ছে অনেকগুলো দেশ, বাংলাদেশকেও তারা ওয়ার্নিং দিচ্ছে যে দুর্ভিক্ষের শঙ্কা আছে, সাবধান হও। সুতরাং এর সাথে দারিদ্র্যের সম্পর্ক আছে। সুতরাং এটা চিন্তা করতেই পারেন যে এটা হবে। সেই ক্ষেত্রে প্রিপারেশনটা মোর ইম্পর্ট্যান্ট, কারণ দরিদ্র লোকজনকে আমি কিভাবে খাদ্য দেব, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু সেক্ষেত্রে এই নতুন সরকারের বেশ কিছু উদ্যোগ যদি আমরা বলি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানে এই জিনিসগুলো বা সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতাও বাড়ানোর কথা এরই মধ্যে সরকার প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে। তো মানে এই উদ্যোগগুলোর কি ধরনের ব্যবস্থাপনা আসলে আপনারা আশা করেন, বা সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আমি যদি কৃষক কার্ডকে ধরি, কৃষক কার্ডের মাধ্যমে যদি আমি ইনপুটটা দিতে পারি তাহলে আগামী সিজনটাকে আমি ভালো করতে পারবো উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু কৃষক কার্ডকে যদি আমি শুধু টাকা দেই, কাজ করবে না, সারের দাম ডাবল হয়ে যাবে, তাহলে টাকার ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে। সুতরাং মাথায় রাখতে হবে আমি কৃষক কার্ডকে কিভাবে ব্যবহার করি। আপনি যদি আসেন ফ্যামিলি কার্ড, সেটাও একই অবস্থা। আমি জিনিসপত্রের দাম যখন বাড়বে টাকার পরিমাণটা ছোট হবে। সুতরাং যখন আমি এরকম বিপদে পড়ি তখন আমার মাথায় রাখতে হবে এই কার্ডটাকে আমি কিভাবে ব্যবহার করব। আমি কি ক্যাশ ট্রান্সফারে ব্যবহার করব নাকি আমি খাদ্য ট্রান্সফারে ব্যবহার করব। যদি অতি দরিদ্র লোকের কথা বলেন তাহলে খাদ্য ট্রান্সফার করাটা সেফার, অ্যাটলিস্ট তারা খাবারটা পাবে। তাতেও একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে যে অনেকে খাবারটা নিয়ে আবার বিক্রি করে দেবে, যেটা রেশনের অনেক আলোচনা তাই ছিল। এখানেও যে তা হবে না তা না, কিন্তু অ্যাটলিস্ট তার হাতে আমি খাবারটা দিয়ে আসছি, তার হাতে টাকা দিলাম, সে কিনতে পারলো না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার চেয়ে এটা বেটার। কার্ডগুলো হচ্ছে সেই ধরনের ট্র্যাকিং করা। এখন পর্যন্ত কার্ডের যে ব্যবস্থা এটা পর্যাপ্ত না মানে আমরা এখন পর্যন্ত সারা দেশকে আনতে পারবো না। সুতরাং আপাতত এটার বড় ধরনের ইম্প্যাক্ট পাবো না, কারণ কতজন লোককে দেব? 50,000, 1 লাখ লোক, 2 লাখ লোক কিন্তু বাংলাদেশের জন্য কোনো লোক না। তবে আমাদের অনেকগুলো ব্যবস্থা আছে, কাজের বিনিময়ে খাদ্য ব্যবস্থা আছে, আমাদের এক সময় ছিল 60 দিন কর্মসংস্থানের ব্যবস্থা। সুতরাং সেই ব্যবস্থাগুলোকে আস্তে আস্তে প্রিপারেশন রাখতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সরকারের যদি স্টকে কোনো খাবার না থাকে তাহলে দাম শুধু বাড়বে, সেখানেই দুর্ভিক্ষটা ঘটে ওখান থেকে। অর্থাৎ আমার স্টকে যদি খাবার না থাকে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে মানুষ আধা পেটা খাবে। যাদের ক্ষমতার বাইরে চলে গেছে তাদেরকে যদি শুধু টাকা দিই তাহলে মূল্যস্ফীতি আরেকটু বাড়বে। মানে আমি মূল্যস্ফীতি মানে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য, ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে। আমি একজনকে টাকা দিলাম, তাহলে কি হলো? ডিমান্ডটা আরেকটু বাড়লো, সাপ্লাই সাইডে কোনো শক নেই। সুতরাং আমি যেটা মনে করি যে যেহেতু আমরা জানি কিছু ঘটনা ঘটবে, কিছু সাপ্লাই শক রাখতে হবে। এবারে ফসলটা বড় ফসলের আঘাত আসলো বিশেষ করে হাওর অঞ্চলে, এটা ইম্পোর্ট করা উচিত। আমি যদি এটা ইম্পোর্ট না করি তাহলে সাপ্লাই আমি বাড়ালাম না,
যদি সাপ্লাই না বাড়ায় ডিমান্ডটা বেড়ে যাবে, যেহেতু টাকা যাচ্ছে, তাহলে কি হবে, জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। সুতরাং পসিবিলিটিগুলো চিন্তা করে পাবলিক পলিসিতে যাওয়া উচিত। সেক্ষেত্রে পলিসি বা যেই পরামর্শগুলো আপনি দিলেন সেখানে মানে অর্থ খরচেরও একটা ব্যাপার তো অবশ্যই থাকে এই ধরনের পরিকল্পনাগুলোর ক্ষেত্রে। তো আমরা সরকারের বর্তমান বাস্তবতাও যদি দেখি, রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি চলতি অর্থ বছরে, এর মধ্যেই আগামী অর্থ বছরে রাজস্ব আদায় বাড়াতে চায়, বড় একটা বাজেট দিতে চায় সরকার। মানে আসলে মানে কেমন হওয়া উচিত কদিন পরেই বাজেট, বা এই নতুন সরকারের বা কেমন ধরনের বাজেট আসলে দেওয়া উচিত? প্রথম বাজেট সরকারের, সুতরাং তার উচ্চাশা যা ছিল সেটা এখানে আসবে, আসা উচিত। যদি না করে তাহলে পরবর্তী বছরের অবস্থা আরও খারাপ হবে। সুতরাং সেটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমি সরকারের কাছে কি চাচ্ছি, আমি সরকারের কাছে চাচ্ছি ক্রাইসিস সামলাতে। এখন আমি যদি ক্রাইসিস সামলাতে গিয়ে বলি যে আমার টাকা নাই, এটাও কোনো আনসার হবে না। সুতরাং কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমার ইকোনমিক গ্রোথ 7% থেকে কমে গিয়ে এখন 4%-এ ঠেকছে। 4.5% পর্যন্ত যদি ইকোনমিক গ্রোথ না হয়, আমাদের দারিদ্র্য বাড়বে। সেক্ষেত্রে আয় বাড়ানোর কি উদ্যোগ আয় আসতে বাড়ানোর পারে? রাস্তা হচ্ছে ইকোনমিকে জাম্প স্টার্ট করা, ইকোনমিক গ্রোথ যেন, ইনভেস্টমেন্টটা যেন বাড়ে, এমপ্লয়মেন্ট যেন বাড়ে। আয় বাড়ানোর রাস্তা এটাই, ইনভেস্টমেন্ট যেন বাড়ে। এখন গত 2 বছরে বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্টার যারা চুপচাপ বসেছিল, ভরসা পায় নাই, এখনও গভর্নমেন্টের পলিসি আসে নাই, বাজেটে হয়তো আসবে। আমার কাছে মনে হয়েছে পলিসিগুলো আরও আগে ডিক্লেয়ার করে দিতে পারতো। এই কারণে যে মানুষের প্ল্যান করতে তো সময় লাগে, মানে আমরা অপেক্ষা করছি, বাট কিছু কিছু পলিসি বলে দেওয়া যায়। কারণ আমি আর 2 মাস অপেক্ষা করব কেন, যে আমি এই কাজ করতে যাচ্ছি। এই কাজটা কোনটাকে টার্গেট করে? বিজনেসম্যানকে টার্গেট করে, যে আমি তোমাদেরকে এই জায়গায় সুযোগ দেব। কারণ ইনভেস্টমেন্ট যদি আমি আনতে না পারি তাহলে কিন্তু ইকোনমি মুভ করবে না। এমনি রাজনৈতিক সরকার তো আসলো, ইনভেস্টরদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়টা আমরা যেটা দেখেছি। এমনি ওভারঅল কি বিনিয়োগ বান্ধব পরিবেশ কতটা দেখছেন দেশে? ওই যে বললাম, পরিবেশ তো মুখের কথায় হবে না, পলিসি কোথায় আমার? গভর্নমেন্টে যদি আমি আজকে এক্সাম্পল দিচ্ছি, আমি যদি আজকে একটা ইনভেস্ট করি, আমি যদি বলি আজকে আমি জুতা বানাবো, এক্সাম্পল দিচ্ছি, আমার জানতে হবে আগামী 2-3 বছরে জুতা বানিয়ে আমি প্রফিট করব কিনা। এখন সরকারের পলিসিটা একটু লং টার্ম করে দেওয়া উচিত, যে আমি এই কাজ করে যাব। আরেকটা দিক যেটা আছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা এখন খুবই দুর্বল। গত 2 বছরে ব্যাংকিং ব্যবস্থা খুব একটা ইমপ্রুভ করে নাই, এবং যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা দুর্বল থাকবে, ইনভেস্টররা ইনভেস্ট করতে 3 বার চিন্তা করবে। সুতরাং সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, ব্যাংকিং ব্যবস্থাকে ঠিক করে নেওয়াটা। এমনি সংস্কার কতটুকু দেখছেন আসলে ব্যাংক খাতে? এখন পর্যন্ত গভর্নমেন্ট কিছু করে নাই, আগের সরকারও কিছু করে নাই। যদি আমি বলি যে সংস্কার হবে, অন্তর্বর্তী সরকারও সংস্কারে খুব একটা আগায় নেই। আমি শুধু বললাম যে 5টা ব্যাংককে একীভূত করলাম, 5টা লুজিং কনসার্নকে একীভূত করে আমি কি করলাম? একজনের ছিল 90% ডিফল্ট, একজনের ছিল 20% ডিফল্ট, একজনের 10% ডিফল্ট। আমি সবগুলোকে অ্যাভারেজ 40%, 50%-এ নিয়ে গেলাম, কী লাভ হলো? সুতরাং উচিত ছিল যেটা ভালো ব্যাংক তাকে বলা যে তুমি এটা করছো, যেটা নষ্ট তাকে ফেলে দেন, কিছু করার নেই, ব্যাংকগুলোর লোনগুলো কিনে ফেলেন, আর শাস্তি দেন। সংস্কার বলতে কী মনে করছে? আমি তো মানুষ বদলানো, শাস্তি দেন যে পারে নাই। আমরা তো এখন পর্যন্ত কোনো শাস্তি দেখি নাই। সমাজে আইনের শাসন এবং ফেয়ারনেস যদি না থাকে, বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। সে বলবে আমি এর চেয়ে ভালো জায়গা পাচ্ছি পৃথিবীতে, মানি লন্ডারিং হবে, টাকা বাইরে চলে যাবে, বলবে যে না আমি এখানে করব না। আমরা গত 2 বছরে এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে মেজর কিছু দেখি নাই। সরকার প্রচুর ভর্তুকি দিয়ে গেছে, কিন্তু এটা তো সলিউশন না। সলিউশন হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ এটা এই কারণে ঘটেছে, ফরেন্সিক, রিমেম্বার অনেক ফরেন্সিক ইনভেস্টিগেশন হলো, কিন্তু ফলাফল কি? রাজস্ব টার্গেট আরো ভালোভাবে অ্যাচিভ করা, রাজস্ব বাড়ানো, মানে সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নিতে পারে এনবিআর? রাজস্ব বাড়ানো, গলা টিপে ধরে আমি টাকা আদায় করে ফেলতে পারবো, কিন্তু আমি যদি একটা বিজনেসম্যানের গলায় টিপে ধরে টাকাটা আদায় করি, সে হয়তো বলবে যে ভাই আমার এদেশ থেকে আরেক দেশে চলে যাওয়াটাই ভালো। মাথায় রাখতে হবে রাজস্ব আদায়ের মূল উদ্দেশ্য ছিল দুটো, একটা হচ্ছে ইকোনমি যেন গ্রো করে। এখন আমার রাজস্ব আদায়ের টার্গেট হচ্ছে আমার খরচ যেন হয়, কিন্তু ইকোনমি গ্রো না করে রাজস্ব আদায় করা যায় না। এটাই হচ্ছে এখন মানুষ ভয় পাবে
যে তুমি তো তোমার খরচের জন্য আমাকে ধরতেছো, বা চাপ দিচ্ছ। মাথায় রাখতে হবে এটা। আর আমরা যদি বলি যে এই বছরই গভর্নমেন্ট রাজস্ব আদায় করে পৃথিবী উল্টাই দেবে, এটা এক্সপেক্ট করা ঠিক হবে না। চিন্তা করা উচিত হবে যে রাজস্ব আদায় করতে গিয়ে যেন যারা ট্যাক্স দেয় তারা যেন কষ্টে না পড়ে। একটা নতুন সরকার, সামনে বাজেট, আমরা অনেকগুলো আর্থিক চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। মানে এই সরকারের জন্য এই অর্থনীতিকে ঠিক রাখার জন্য মোটা দাগে আসলে আপনার পরামর্শ কি থাকবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো যেন ঠিক থাকে। এটার জন্য গভর্নমেন্টের এক ধরনের এক্সপার্ট গ্রুপের সাথে কথা বলা উচিত, মাথায় রাখা উচিত। এটা পলিটিক্যাল মুভমেন্ট না, ইকোনমিকে ঠিক জায়গায় রাখা এটা এক ধরনের চিন্তা করা উচিত। আমাদের নিজস্ব চিন্তা থাকা উচিত, আমি এভাবে করব। আমি শুধু এই বছরকে দেখে ইকোনমিক প্ল্যানিং করব না, আমি আগামী 4 বছরকে প্ল্যান করব। সেটা কাগজে কলমে না, লজিক্যাল ইকোনমিক রুলস যেন ফলো করে। যেটা বললাম যে আমি যদি ইনভেস্টমেন্টে আগামী 3 বছরের প্রফিট না দেখি, আমি ইনভেস্ট করব না। ট্যাক্স কালেকশন ইম্পর্টেন্ট, কিন্তু ট্যাক্স কালেকশনের উদ্দেশ্য হবে ইকোনমিকে বড় করা, ছোট করা না। এই টার্গেটে যদি ট্যাক্স পলিসি বদলে, এবং এটা রিফর্ম দরকার। ট্যাক্স পলিসিতে যেটা হচ্ছে, আমরা যারা ট্যাক্স আদায় করে তাদেরকেই পলিসি মেকার বলছি। আনসার হচ্ছে দুটো এক জিনিস না। একটা হচ্ছে পলিসি তৈরি করা ইকোনমিকে, আরেকটা হচ্ছে তুমি এত টাকা রাজস্ব আদায় করার কথা। মানে ট্যাক্স কালেক্টর পলিসি মেকার হতে পারে না। পলিসি মেকিং ইজ এ ডিফারেন্ট গেম, এবং এটার সাথে ম্যাক্রো ইকোনমিক পলিসি আছে, বিহেভিয়ারাল ইস্যুস আছে, সেন্ট্রাল ব্যাংকিং আছে। আমরা এইগুলো আলাদা করতে পারছি না। আমরা মনে করতেছি যিনি ট্যাক্স কালেক্ট করবেন তিনিই সব করেন। তাহলে তো ট্রাফিক পুলিশই সব রুল তৈরি করতো, তাহলে রুল তৈরি করার জন্য অন্যরা লাগতো না। মাথায় রাখতে হবে যে না, রুল তৈরি করার গ্রুপটা আলাদা, এবং সেখানে নলেজের এবং এভিডেন্সের প্রয়োজন আছে। আমরাও আশা করব আসলে সে ধরনের দীর্ঘমেয়াদী ভালো নীতি নতুন সরকার গ্রহণ করবে। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।